প্রিয় দর্শক, সংবাদপত্র বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক, কবি, সাংবাদিক সোহরাব হাসান। শুভ সকাল। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই আমি, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, নতুন দলের দায়িত্ব নিতে সরকার ছাড়লেন নাহিদ। জাতীয় নির্বাচনমুখী যাত্রা শুরু হচ্ছে বিএনপির। অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আশাবাদ সেনা প্রধানের। কালের কণ্ঠ, কাদা ছোড়াছুড়ি সার্বভৌমত্বের হুমকি। শহীদ মিনারে সেনা দিবসে সেনাপ্রধানের সতর্ক বার্তা। পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে দেশ দায়বদ্ধ, প্রধান উপদেষ্টা বলেছেন। মানব জমিন, এনাফ, জেনারেলের বার্তা পরিষ্কার। আবদুল্লাহ আল নোমান আর নেই। গোয়েন্দা ল্যাপটপে 646 ছিনতাইকারী। নাহিদের নয়া যাত্রা। দৈনিক ইত্তেফাক, মারামারি কাটাকাটি করলে স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে, সেনা প্রধান। দলের দায়িত্ব নিতে উপদেষ্টা পদ ছাড়লেন নাহিদ ইসলাম। দৈনিক যুগান্তর, নাহিদ ইসলামের পদত্যাগ, সবাইকে সতর্ক করলেন সেনা প্রধান। কাদা ছোড়াছড়ি করলে স্বাধীনতা বিপন্ন হবে। বাংলাদেশ প্রতিদিন, পিলখানা হত্যার সুবিচার নিশ্চিতে কাজ করছি, প্রধান উপদেষ্টা। এখনো 2 মামলায় খালেদা জিয়া। নাহিদের নেতৃত্বে নতুন দল, সতর্ক করলেন সেনাপ্রধান। কালবেলা, জাতীয় নির্বাচনে সম্ভাব্য 3 জোট, সবাইকে সতর্ক করলেন সেনাপ্রধান। খবরের কাগজ, দল গড়তে পদ ছেড়ে রাজপথে নাহিদ। সংকট প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা সংকটে, নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আজ, নেতৃত্বে আসতে পারেন যারা। দেশ রূপান্তর, নিয়ন্ত্রিত ভোটে অনিয়ন্ত্রিত খরচ। নিজেরা হানাহানি বন্ধ না করলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে। সময়ের আলো, চেয়ার ছেড়ে রাজপথে, কাদা ছোড়াছড়ি করলে স্বাধীনতা বিপন্ন হবে। আমার দেশ, রাজনীতিক হওয়ার আকাঙ্ক্ষায় ক্ষমতার মায়া ত্যাগ নাহিদের। ইনকিলাব, ভেদাভেদ নয়, ঐক্যবদ্ধ থাকুন। রাজনৈতিক দল ও সামাজিক সংস্কার জরুরি, আসিফ মাহমুদ বলেছেন। রূপালী বাংলাদেশ, চাকরিচ্যুতি, গ্রেপ্তার আতঙ্কে রাতের ভোটের এমপিরা। কাদা ছোড়াছড়ি করলে স্বাধীনতা বিপন্ন হবে, রাজপথে থাকা বেশি প্রয়োজন। দৈনিক জনকণ্ঠ, ঐক্য না থাকলে দেশ বিপন্ন হবে, উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ। আপনি শিরোনাম শুনলেন, সেনাপ্রধানের বক্তব্য এবং উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ, এটাই সবচেয়ে বেশি আলোচিত আজকে। আমি যদি উপদেষ্টা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে সেনাপ্রধান খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তিনি যে কথাগুলো বলেছেন আমি আপনাকে আবার আরেকটু শোনাই। পুলিশ, র্যাব, বিজিপি, ডিজিএফআই, এনএসআই সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে আন্ডারমাইন করে সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না। পরিষ্কার করে বলে দিচ্ছি, ডিসেম্বর বা কাছাকাছি সময়ে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়া উচিত। পিলখানায় বর্বরতা, তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংঘটিত, এখানে কোনো ইফ বা বাট নাই। বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না, সেনাবাহিনীর প্রতি আক্রমণ করবেন না, আমার কোনো আকাঙ্ক্ষা নেই। আপনার মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্পষ্টভাবে বার্তা দিয়েছেন। প্রথমত হচ্ছে যে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের প্রতি একটি বার্তা, অবশ্যই রাজনৈতিক দলগুলোর প্রতি একটি বার্তা, এবং গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের প্রতিও এক বার্তা। একই সঙ্গে সেনাবাহিনীর ভেতরেও নানা রকম তৎপরতার কথা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। সুতরাং সেই তার নিজের বাহিনীর প্রতিও কিন্তু একটা বার্তা। সবটা মিলে তিনি যে কথাটা বলছেন যে ঐক্যই দেশকে এগিয়ে নিতে পারে, ঐক্যই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে, এবং ঐক্যই যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারে। আর যদি ঐক্য না থাকে, যে চূড়ান্ত কথাটি বলেছেন, স্বাধীনতা বিপন্ন হতে পারে। এটি কিন্তু খুবই বলবো যে সিগনিফিক্যান্ট, খুবই ইঙ্গিতবহ, খুবই তাৎপর্যপূর্ণ এবং সতর্ক করা। এমনকি তিনি একথাও বলেছেন যে আমি সতর্ক করে দিচ্ছি ভবিষ্যতে যাতে কেউ না বলতে পারে যে সতর্ক করেননি, আমি কিছু বলিনি।
সুতরাং আমার মনে হয় যে যাদের যাদের এটি অনুধাবন করার কথা, এটি শোনার কথা, তারা শুনবেন আশা করি। আর এর একটা প্রেক্ষাপটও আছে। গত বছর 5 আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে সাবেক স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, তখন কিন্তু সবার ভিতরে ঐক্য ছিল, একটা ঐক্যবদ্ধ প্রয়াস ছিল, কিন্তু সেই ঐক্যটা নেই। কার কারণে নেই, কার দায় বেশি বা কম, সেই বিতর্কে না যেয়েও বলা যায় যে ঐক্যটা নেই। সুতরাং ঐক্যটা খুবই জরুরি। এমনকি অন্য কিছু যদি একটি নির্বাচন করতে হয় তাহলে ঐক্য জরুরি। কেউ যদি বলে আমি নির্বাচন করব না এই শর্তে, তাহলে ঝামেলা। বা জাতীয় কেউ বলছে জাতীয় নির্বাচন আগে, কেউ স্থানীয় সরকার নির্বাচন আগে, তো এটা নিয়েও তো বিরোধ হতে পারে। ইতিপূর্বে আনুপাতিক হারে ভোট হবে না বর্তমান পদ্ধতিতে হবে, সেটা নিয়েও বিতর্ক ছিল। সংবিধান সংস্কার কমিশনকেও কতিপয় প্রস্তাব দিয়েছে, নির্বাচন সংস্কার কমিশন কতিপয় প্রস্তাব দিয়েছে। সবটা মিলে এটা একটা ঐকমত্যে পৌঁছতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সরকারের পক্ষ থেকে ঘাটতি দেখি। ঐকমত্য কমিশন, জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হলো, রাজনীতিকদের সাথে একটা বৈঠকও করলেন, এরপর এই কমিশনের কোনো তৎপরতা নেই। সামনে রোজা, তো রোজার মধ্যেও আলোচনা হতে পারে না, তাই না? কবে হবে? সেনাপ্রধান আরেকটি কথা বলেছেন, যেটি তিনি সম্ভবত প্রথম রয়টার্সের সাথে সাক্ষাৎকারে বলেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত। এই কথাটা উনি গতকাল রিপিটও করেছেন, গতকালও বলেছেন। তার মানে হচ্ছে নির্বাচন নিয়ে যে সরকারের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, সেটি থাকা উচিত না, এই কথাটাও বলেছেন যে ডিসেম্বরের আগে পরে নির্বাচন হওয়া উচিত। আগে পরে কি হয়, জানুয়ারিতে, না হলে নভেম্বরে বা ডিসেম্বরে, কারণ জানুয়ারি পর আবার রোজা আসবে, মানে আগামী বছর। সুতরাং তখন নির্বাচন করা সম্ভব না। আর নির্বাচন করার ক্ষেত্রে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়া দরকার, আরেকটি বার্তা কিন্তু দিয়েছেন তিনি, সেটা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে। তিনি বলেছেন এই হত্যাকাণ্ড পিছনে অন্য শক্তি থাকতে পারে, কারো ইন্ধন থাকতে পারে, কিন্তু হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই সময় যারা বিডিআরের সদস্য ছিলেন, সুতরাং তাদের বিচার হবে। হ্যাঁ, নিরপরাধ কেউ শাস্তি না পান সেটি নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আর এ নিয়ে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নানা রকম প্রচার আছে, আর সেটাও ইঙ্গিত দিয়েছেন তিনি। এবং কালকেই দেখলাম যে এক শহীদ সেনা কর্মকর্তার সন্তান, তিনি বলেছেন যে পুরো বিষয়টি সাবেক প্রধানমন্ত্রী এবং বিদেশি একটি বাইরের একটি রাষ্ট্রের উপর চাপিয়ে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে রেহাই দেওয়ার একটা চেষ্টা চলছে, একটা নির্দোষ প্রমাণ করার একটা চেষ্টা চলছে। কারণ আপনি যে গুলি করেছে তাকে তো আপনি বলতে পারেন না যে সে গুলি করেনি, তার এই গুলির পিছনে কি আছে সেটি বলতে পারেন। সেনাপ্রধানের বক্তব্য আরেকটি আছে যে আমরা দেখছি যে দেশের বাইরে থেকে নানা রকম অপপ্রচার সেনাবাহিনী সম্পর্কে, গোয়েন্দা সংস্থা সম্পর্কে, পুলিশ বাহিনী সম্পর্কে, সরকারের বিভিন্ন উপদেষ্টা সম্পর্কে এক ধরনের মানে খুবই ভাষায় উচ্চারণ অযোগ্য কদর্য ভাষায় এই নিয়মিত করে যাচ্ছে, মানে অর্থাৎ উস্কানি দিয়ে যাচ্ছে। এবং এখানে আপনি যেটা বললেন এটার সাথে আমি একটু সম্পর্ক আপনার সাথে কথা বলতে চাই। বিশেষ করে এখন দেশে বিদেশে যারা নিজস্ব ইউটিউব চ্যানেল খুলে যারা বক্তব্য দিচ্ছেন, তারা তো বোধ করি এখন অনেক বেশি আরো উচ্চকিত, তাদেরও কারো কারো বক্তব্য নিয়েও তো আপত্তি উঠেছে। না সেটাই, মানে একজন না, মানে একাধিক। এবং আপনি একটি বাহিনীকে যে কথাটি বলছেন, বাহিনীকে আপনি হেয় করতে পারেন না, তাকে অপদস্থ করতে পারেন না। আপনি বাহিনীর কেউ যদি কর্মকর্তা থাকে, কারণ রাষ্ট্র প্রতিষ্ঠা হয় কীভাবে, এখন সরকারকে যদি আমি নাকচ করে দেই, সরকারকে যদি কি বলে চ্যালেঞ্জ করি, যে সরকারকে অস্বীকার করি, তাহলে তো চলবে না। সরকারের কেউ অন্যায় করলে, কেউ আইন বহির্ভূত কোনো কাজ করলে সেটা বলতে পারি। সেনাবাহিনীর ক্ষেত্রেও একই, অন্যান্য বাহিনীর ক্ষেত্রেও তাই। কিন্তু এক ধরনের প্রবণতা হয়েছে, শুধু বাইরের ইউটিউব চ্যানেলে যারা কথা বলছেন তারা নয়, দেশের ভিতরেও একটা পক্ষ এটা প্রয়োজনা দিচ্ছেন, আর তাদেরকেও সতর্ক করে দিচ্ছেন। আসলে আমরা সামনে এগোতে চাইলে, অতীতের গ্লানি থেকে মুক্তি পেতে চাইলে এবং সত্যিকারভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইলে আমাদের মনে হয় সামনে তাকানো দরকার এবং এক ধরনের বোঝাপড়া দরকার। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু
নাহিদ ইসলামের কথায় আসতে চাই। যেটা হয় যে প্রসঙ্গটা এরকম হয় না যে সবারই লক্ষ্য থাকে ক্ষমতায় যাবার, কিন্তু এই প্রথম বোধ করি, আমি জানি না আমি ভুল বললাম কিনা, যে সরকার ছেড়ে রাজনৈতিক দলে যুক্ত হলেন এবং তিনি নতুন একটা রাজনৈতিক দলের প্রধান হিসেবে নেতৃত্ব দেবেন। তো এই যে পরিবর্তনটা, নতুন রাজনৈতিক দল, ছাত্রদের রাজনৈতিক দল, জনগণের প্রত্যাশা কতটুকু পূরণ হবে বলে এখনই যদিও মন্তব্য করা যায় না, তারপরেও আপনার কাছে কি? ধন্যবাদ। প্রথম হচ্ছে, এর আগেও যে সরকারের সরকারের নীতির সাথে একমত না হয়ে পদত্যাগের ঘটনা ঘটেছে, দলের সাথে একমত না হয়ে দল বিভক্ত হয়েছে, দলের একাংশ, জাতীয় পার্টির একাংশ সরকারের সঙ্গে থেকেছিল, আর একাংশ বেরিয়ে এসেছে, অনেক ঘটনা ঘটেছে। ব্যারিস্টার মঈনুল হোসেন ইত্তেফাকের প্রতিষ্ঠাতা কি বলে সভাপতি মণ্ডলীর সভাপতি ছিলেন, সম্পাদক মণ্ডলীর সভাপতি ছিলেন, এবং তিনি সংসদ সদস্য পদ কিন্তু ত্যাগ করেছিলেন বঙ্গবন্ধুর সময় বাকশাল ঘটনার প্রতিবাদে, যে এটি নীতিগত। এখানে কিন্তু নীতিগত না, এখানে নৈতিক দায়বোধ থেকে। সুতরাং নাহিদ ইসলামের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই এবং বলবো যে এটি একেবারেই ব্যতিক্রম না হলে বিরল। তিনি পদ ছেড়ে দিয়েছেন, নতুন দল কেমন হবে, কি তারা করতে পারবে, এটা কেউ জানে না। হ্যাঁ, তারা নিশ্চয়ই, তার এই আত্মবিশ্বাস আছে যে এই দল ভূমিকা রাখতে পারবে। এবং ছাত্রগণ অভ্যুত্থানে গত বছরের জুলাই আগস্টে যারা নির্যাতনের শিকার হয়েছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে সামনের সারিতে ছিলেন নাহিদ ইসলাম। সুতরাং তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আমি মনে করি এটি দেশবাসীর কাছে একটি ভালো বার্তা হিসেবেই যাবে। আবার তিনি যে দল করতে চাচ্ছেন, তার দলের নেতাকর্মীদের প্রতিও কিন্তু একটা বার্তা যাবে যে ক্ষমতার মোহ ত্যাগ করতে হবে। রাজনীতি এতদিন আমরা দেখে আসছি যে স্বার্থ, অর্থ, বিত্ত ছিল রাজনীতির ভিত্তি, এবং এটি অর্জন করা ভিত্তিটা এখনো আছে, কিন্তু না, এখন সরকার নেই। হ্যাঁ, সেটি ত্যাগ করা। এবং আমরা তো দেখি যে ক্ষমতার মোহ, গাড়ির মোহ, বাড়ির মোহ, এটা অনেকেই ত্যাগ করতে পারেন না। নাহিদ ইসলাম ত্যাগ করেছেন, কিন্তু আরেকটি সামনে প্রশ্ন আসছে, তিনি যে দল করতে যাচ্ছেন সেই দলে সরকারের অন্য কেউ আছেন কিনা। যেমন 3 জন ছাত্র নেতা সরকারের সদস্য ছিলেন, উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন, তিনি চলে আসলেন, অন্য 2 জন কিন্তু আসেননি। কিন্তু একজনের ব্যাপারে যেটা পত্রপত্রিকায় এসেছে যে তিনি হয়তো তথ্য উপদেষ্টা হতে যাচ্ছেন। না, সেটি প্রথমত যে তিনি কোন দায়িত্বে আসছেন সেটা তো আলাদা, তথ্য উপদেষ্টা হলে তো আমাদেরই উপদেষ্টা হবেন। কিন্তু আমি বলছি যে দলের সাথে তাদের সম্পর্ক থাকবে কিনা। যদি না থাকে, খুব ভালো যে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা দল করবেন না, তারা এই সরকারের দায়িত্ব পালন করবেন, অর্থাৎ গণতন্ত্র উত্তরণের। এই সরকার কিন্তু একটি অধ্যাদেশ জারি করেছিলেন, জারি হয়নি অধ্যাদেশ, উপদেষ্টা পরিষদের নীতিগত সিদ্ধান্ত হয়েছিল যে এই সরকারের কেউ আগামী নির্বাচনে অংশ নেবে না। আর এটি সব অতীতের তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে যেটা হয়েছিল, বিচারপতি শাহাবুদ্দিন লতিফুর রহমান, বিচারপতি হাবিবুর রহমানের যে সরকার ছিল। সুতরাং সেই ধারাই কিন্তু এই অধ্যাদেশটা জারি করার প্রস্তুতি ছিল। পরবর্তীকালে কেন জারি হল না আমরা জানি না, হয়তো ভবিষ্যতে হবে। কারণ আমি মনে করি সরকারের পক্ষ থেকেও এই নাহিদ ইসলামের পদত্যাগের পর একটা ব্যাখ্যা থাকা উচিত যে যারা সরকারে থাকবে তারা দল করবেন না, যারা দল করবেন তারা সরকারে থাকবেন না। আইন শৃঙ্খলা পরিস্থিতি নানা ধরনের কথাবার্তা হচ্ছে। পিকনিকের বাসে হামলা হলো, লুটপাট হয়েছে টাঙ্গাইলে, এবং গতকাল উত্তরায় একেবারে সেই ঝুলিয়ে মানুষকে পিটানো হয়েছে। কেন? পকেটমার বা ছিনতাইকারী সন্দেহে। এই যে ঘটনাগুলো ঘটছে, এত কিছু সরকার বলার পরেও কেউ মানছেন না কেন? অনেকেই বলেন আইন আছে, শৃঙ্খলা নাই। এরকম পরিস্থিতি তো দেশ, সেনাপ্রধানের বক্তব্য কিন্তু এটাও উঠে আসছে। এই যে মারামারি, হানাহানি, রাজনীতিতে অস্থিরতা, নির্বাচন নিয়ে হোক, সংস্কার নিয়ে হোক, এই অস্থিরতা কিন্তু সামাজিক অপরাধকে প্ররোচিত করে, এক ধরনের তাদের সুযোগ করে দেয় যে এটা দেখবে না কেউ। সরকারের যে মূল দায়িত্ব যে
দেশের জনগণের নিরাপত্তা নিরাপত্তা দেওয়া, অর্থনৈতিক নিশ্চয়তা দেওয়া, অর্থনৈতিক যারা স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, সেটি যদি না দিতে পারে তাহলে তো মানুষ ভরসা রাখবে কোথায়, এবং এক ধরনের বিপন্ন অবস্থা বোধ করবে, যেটি হচ্ছে। আশা করি নতুন সরকার যে অভিযান চালাচ্ছে সেই অভিযান সফল হবে, মানুষ নিরাপদ বোধ করবে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনি নিশ্চয়ই শুনলেন। দেশের নতুন পরিস্থিতি, নতুন পরিবেশ, সবকিছু মিলে দেশটা এগিয়ে যাক, এটাই আমাদের শুভকামনা, প্রত্যাশা। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।